সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সম্পর্কে আলোচনা চলতেছে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে আমরা কতগুলো অ্যারোমেটিকের মূল্যবান যৌগ আমরা কনভার্সন করতে পারবো, রূপান্তর করতে পারবো, সে সম্বন্ধে আলোচনা করব। আর এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমাদের। এটা থেকে অনেক প্রশ্ন আসে। শুধু প্রশ্ন আসে বললে ভুল হবে না, মানে অর্গানিক কেমিস্ট্রিকে যদি জানতে চাও, পরবর্তী ক্লাসে যদি অর্গানিক কেমিস্ট্রি বা কেমিস্ট্রি অধ্যয়ন করতে যাও বা কেমিস্ট্রি সাবজেক্ট পড়তে যাও, তাহলে কিন্তু এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা অ্যারোমেটিক যৌগগুলো রূপান্তর করতে পারবো মূল্যবান যৌগ, যেমন বেনজিন, নাইট্রোবেনজিন, অ্যানিলিন, তারপরে ক্লোরোবেনজিন, ব্রোমো বেনজিন, আয়োডোবেনজিন। এছাড়াও আজকে গুরুত্বপূর্ণ একটা যৌগ আলোচনা করব, সেটা হলো অ্যাজো যৌগ, যেটা কাপলিং বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। অ্যাজো কথাটা মানে হলো রঙিন যৌগ, অর্থাৎ রং উৎপাদন করার যে পদ্ধতিটা সেটা বলা হয় অ্যাজো যৌগ। রং বলতে বাস্তব জীবনের যে সমস্ত রং আমরা ফার্নিচার বার্নিশ কাজে ব্যবহার করি, পেইন্ট কাজে ব্যবহার করি, আবার ডাইং অর্থাৎ কাপড় চোপড়ে রং করার জন্য যে সমস্ত রং ব্যবহার করি, সেগুলো কেমিক্যালি কেমন করে তৈরি করা হয়, কেমন করে পদ্ধতিগুলো, সেগুলো ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার। এখানে শুধু তার সিনথেসিস প্রণালীটা বলা হবে, যে সেই রঙের মধ্যে কেমন করে আমরা কেমিক্যালি সেগুলো সিনথেসিস করা হয়, সংশ্লেষণ করা হয়। কারণ এটা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে এই মূলনীতিটাই প্রয়োগ করা হবে। সেখানে অরেঞ্জ কালার, অরেঞ্জ অর্থাৎ কমলা রঙের দানাদার রং এবং হলুদ বর্ণের দানাদার রং কিভাবে আমরা তৈরি করতে পারবো। এই রঙগুলো দিয়ে কৃত্রিম ঘি তৈরি করা হয়, এই রং দিয়ে বাটার ঘি, তাছাড়া তেলের যে কতগুলো রঙিন সেগুলো তৈরি করা হয়। এগুলো স্বাস্থ্যের জন্য খুব একটা ক্ষতিকারক না হইলেও বিজ্ঞানসম্মতভাবেই সেগুলোতে ব্যবহার করা হয়। তবে যেটা কৃত্রিম ঘি বললাম, সেই কৃত্রিম ঘিতে ব্যবহার করার ব্যাপারটা বায়োকেমিস্ট্রিরা ভালো বলতে পারবে। তাছাড়া বাটার অয়েল থেকে যে ঘি তৈরি করা হয় সেটা এখানে আলোচনা করা আমার কোনো প্রয়োজন নাই। আমার এখানে কেমিস্ট্রির ব্যাপারটা এখানে হলো যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে এই সমস্ত রঙিন জিনিসগুলো কেমন করে সংশ্লেষণ করা যায়, অর্থাৎ এই মূলনীতি অ্যাপ্লাই করে ডাইং ইন্ডাস্ট্রি, পেইন্ট ইন্ডাস্ট্রি অর্থাৎ কালার্ড যৌগের ইন্ডাস্ট্রিগুলোতে এই মূলনীতিটাই প্রয়োগ করা হবে। তাহলে তোমরা অন্তত অরেঞ্জ কালার, ইয়েলো কালার বা অন্যান্য রঙগুলো কী বস্তু, এর মধ্যে কী কী পদার্থ আছে সেগুলো অন্তত জানতে পারবে। তা যাই হোক, এগুলো শুধু লেখাপড়ার জন্য, তোমাদের শিখবার জন্য ঘটনাটা। পরবর্তী বড় ক্লাস হয়ে গেলে ইন্ডাস্ট্রিয়ালে তখন এগুলো যে মাথায় ধারণ করে রাখতে পারো। কোনোদিন যদি ইন্ডাস্ট্রিয়াল ট্যুর করো তোমরা, তাহলে তোমাদের এই জিনিসটা তোমার মাথায় নক করবে যে এইভাবে তো অ্যাজো যৌগগুলো তৈরি করা হয়, যেটা আমরা কেমিস্ট্রিতে শিখেছি। কেমিস্ট্রিতে এই জিনিসগুলো সিনথেসিস করার যে মূলনীতিগুলো আলোচনা করা হয়। তা যাই হোক, কথা না বাড়িয়ে আজকে অ্যাজো যৌগ। তাহলে অ্যাজো যৌগ কথাটা বলতে বোঝাচ্ছে রঙিন পদার্থ, এগুলো অ্যাজো কম্পাউন্ড। এগুলো কী মাধ্যমে হয়? একটা কাপলিং বিক্রিয়া। এখন কাপলিং বিক্রিয়া কি, এগুলো বড় হলে তোমরা আরও বড়োভাবে ব্যাপকভাবে শিখতে পারবে। এখানে বিস্তারিত আলোচনা করার কোনো উপায় নাই। আমি শুধু অ্যাজো যৌগ কেমন করে তৈরি করা যায়, সেগুলো কেমিক্যালি সিনথেসিস, এই ব্যাপারগুলো আলোচনা করব। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমি আজকে অ্যাজো যৌগ সম্বন্ধে আলোচনা করব। অ্যাজো যৌগর যে সাধারণ অ্যাজো যৌগ আমরা আলোচনা করব। আগেই বললাম অ্যাজো যৌগ রঙিন পদার্থ, সেগুলো আজকে বিশেষ করে আমরা কমলা বর্ণের দানাদার এবং হলুদ বর্ণের দানাদার পদার্থ রঙিন, এগুলো কেমন করে তৈরি করা যায়, কেমন করে সিনথেসিস করা যায় কেমিক্যালি, এবং সেই কেমিক্যালি তৈরি করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে কাপলিং পদ্ধতি, আগেই বললাম। এবং এটা হলো তোমার অ্যাজো যৌগ। অ্যাজো যৌগর সাধারণ গঠন হচ্ছে এইরকম।
এদিকে দুটা বেনজিন রিং অ্যারাইল অর্থাৎ অ্যাজোবেনজিন, that is azo compound, azo compounds, and these azo compounds can be synthesis by coupling reaction. কাপলিং রিঅ্যাকশনস। আগেই বলছি যে আসবাবপত্রে রং করার জন্য, পেইন্ট করার জন্য এই রঙগুলো ব্যবহার করা হয়। তাছাড়া ওই কাপড়, মূল্যবান কাপড়গুলো রঙের জন্য এইগুলো ব্যবহার করা হয়। এমনকি কৃত্রিম ঘি, তাছাড়া ওই বাটার ওয়েল, রঞ্জক, তেলে রঞ্জক পদার্থ ব্যবহার করার জন্য এমন কতগুলো তেল আছে যেগুলো রঙিন। আমরা ওই দেখি অনেকগুলো রঙিন তোমরা তেল পাও, আমরা ব্যবহার করি, সেগুলো যে রঙটা মিশ্রিত করা হয় সেটাই হলো এই অ্যাজো যৌগের অন্তর্ভুক্ত। তো যাই হোক, আমরা অ্যাজো যৌগ একটা আলোচনা করি। প্রথমে আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড নিই। এটা হলো বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। তোমরা বুঝতেছ, ডাইয়া কথাটা হলো দুটা নাইট্রোজেন, আর আম কথাটাতে বোঝাচ্ছে ধনাত্মক, আর ক্লোরাইড আছে নিশ্চয়ই ঋণাত্মক, তার মানে এখানে একটা সল্ট। আর আছে কোন ফ্যামিলিতে? বেনজিনের ফ্যামিলিতে। অর্থাৎ বেনজিনের পরিবারে দুটা নাইট্রোজেন ধনাত্মক হিসাবে তার সঙ্গে একটা ক্লোরাইড যুক্ত হয়ে লবণ তৈরি করে আছে, সেটার নাম হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যখন আমরা এই যৌগটা বিক্রিয়া করাবো, এটা হলো ফেনল, এটা হলো ফেনল। ফেনলের এই পজিশনটাকে বলা হয় অর্থ পজিশন। এটাকে যখন অ্যালকালাইন করা হয়, মানে ক্ষারীয় করা হয়, হোয়েন ইট ইজ স্লাইটলি অ্যালকালাইন, যখন ক্ষারীয় করা হবে, এটা ক্ষারীয় করা হবে, তখন এই ক্লোরাইড অর্থ জায়গা থেকে একটা হাইড্রোজেন নিয়ে হাইড্রোক্লোরিক হিসাবে বের হয়ে চলে আসবে। খুব সোজা বিক্রিয়া। তাহলে জিনিসটা দাঁড়ালো এরকম। তাহলে যদি নাম্বারিং করি 1 2 3 4, তাহলে 4 হাইড্রোক্সি অ্যাজোবেনজিন, 4 হাইড্রোক্সি অ্যাজোবেনজিন। এটা হলো অরেঞ্জ কালার, অরেঞ্জ সলিড, অর্থাৎ কমলা বর্ণের দানাদার একটা রং। আর রং জিনিসটা কি, এটা তোমরা ডি ব্লক মৌল রঙিন পদার্থ কিভাবে গঠিত হয় সে সম্বন্ধে সেখানে আলোচনা আছে। তো একটু বলি, পদার্থবিজ্ঞানে সেটা আলোচনা করা হয়। আমাদের 400 থেকে 430, অনেকে বলে 440 থেকে 780 বা 788 বা 750, এই রেঞ্জের মধ্যে যদি তরঙ্গ দৈর্ঘ্য থাকে সেটা দৃশ্যমান হয়। অর্থাৎ তোমরা ফার্স্ট পার্টে শিখেছ বামার রেঞ্জ, যেটা। তো এই 7টা আলোক বর্ণ এর মধ্যেই থাকবে, যেটা বলা হয় আসহ বেগুনি কলা, অর্থাৎ 7টা রং। তো যাই হোক, এই 7টি রঙের মধ্যে যদি সম্পূর্ণ রঙগুলো শোষিত হয়ে যায়,
কোনো বস্তু শোষণ করে নেয় সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যগুলো, তখন সেটা হবে ব্ল্যাক বডি। আর যদি দেখা যায় যে এই 7টি রঙের মধ্যে 6টি রং শোষণ করার পর লাল রঙের দৈর্ঘ্য বিশিষ্ট রংটাকে শোষণ করতে পারে নাই, তখন সেটা দেখা যাবে লাল বর্ণ। অর্থাৎ যেটা অশোষিত অবস্থায় থাকবে, শোষণ করতে পারবে না, সেই বর্ণটা প্রদর্শন করবে। তাহলে আমরা কমলা বর্ণের দানাদার বলতে পারি কমলার যে ওয়েভ তরঙ্গ দৈর্ঘ্য, যে রেঞ্জ তার, ওই তরঙ্গ দৈর্ঘ্যটাকে এই বস্তুটা শোষণ করতে পারবে না, বাকি 6টা তরঙ্গ দৈর্ঘ্যকে শোষণ করে নিবে, সেই জন্য এটা কমলা বর্ণ প্রদর্শন করবে, অর্থাৎ অশোষিত যেটা। এই হলো ক্লার্ড কম্পাউন্ড সম্পর্কে কথাবার্তা, যেটা ডি ব্লক। তোমরা ডি ব্লক মৌলগুলো রঙিন কেন, সেখানে এই আলোচনাগুলো তোমরা পাবে। যাই হোক, এটা হলো 4 হাইড্রক্সি অ্যাজোবেনজিন কমলা বর্ণ। এবার যদি এটার সঙ্গে যদি আমরা বিক্রিয়া করাই, এইরকম একটা যৌগ, এই যৌগটা তোমরা দেখতেছ, এটা হলো NN। কেন বলতেছি এগুলো বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ যখন আমার নমেনক্লেচার করেছি জেনেভা পদ্ধতিতে এমিন যৌগের, সেখানে ওগুলো বিস্তারিত আলোচনা হয়েছে। NN ডাইমিথাইল, কারণ একটা আলোচনা করতে গেলে আরেক দিকে চলে যাবে। NN ডাইমিথাইল এনিলিন এই যৌগটার নাম। এখন এরও ওই প্যারা পজিশন থেকে এই ক্লোরিন নিয়ে হাইড্রোক্লোরিক হিসাবে বের হয়ে যাবে, তাহলে কম্পাউন্ডটা দাঁড়াবে এই ধরনের। তাহলে এটা হচ্ছে 4NN ডাইমিথাইল এমিনো অ্যাজোবেনজিন। এবং এর রংটা হচ্ছে হলুদ, ইয়েলো সলিড, অর্থাৎ হলুদ বর্ণের দানাদার পদার্থ। তার মানে এই আলোর যে 7টা বর্ণ আছে, সে 7টা বর্ণ যে হলুদ বর্ণটাকে তরঙ্গ দৈর্ঘ্যকে শোষিত করতে পারবে না, সুতরাং এটা হলুদ বর্ণ প্রদর্শন করবে। এটা হলো হলুদ রং, যার নাম হলো 4NN ডাইমিথাইল এমিনো অ্যাজোবেনজিন। আগেই বলেছি এই অ্যাজোবেনজিনগুলো তোমার আসবাবপত্রে রং করার জন্য ব্যবহার হয়, তাছাড়াও মূল্যবান কাপড় চোপড় আমরা ডাইং করার জন্য যে ব্যবহার করি, সেটা হলো এই অ্যাজোবেনজিনগুলো। অ্যাজোবেনজিনে তোমাদের আগের আমি একটা চিত্র দিয়েছিলাম, সেটা হলো এই ধরনের, অর্থাৎ দুই দিকে দুটা বেনজিন রিং, এই দেখো দুটা, এই এই জায়গাটা হলো অ্যাজো গ্রুপ। এটাও ঠিক তাই, দেখো এটা হলো অ্যাজো গ্রুপ। এই জায়গাটা থাকলেই এটাকে অ্যাজো বলা হবে। এখানে নাইট্রোজেন দ্বিবন্ধন, ডাবল বন্ড, কারণ নাইট্রোজেন অরিজিনালি ট্রিপল বন্ড থাকে, কারণ নাইট্রোজেন outermost orbitally 5 electrons they are present. It is belongs to the 15 number groups. অর্থাৎ এই নাইট্রোজেনের সঙ্গে যে মৌলগুলো আছে, নাইট্রোজেনের পরে আছে তোমার ফসফরাস, আর্সেনিক, এইগুলো, তারপরে বিসমাথ, অ্যান্টিমনি, এইগুলো হলো সম্পূর্ণ নাইট্রোজেনের ফ্যামিলির মৌল। এদের সর্ববহিষ্ঠ কক্ষপথে 5টি করে ইলেকট্রন আছে এবং এরা পর্যায় সারণীতে 15 নম্বর গ্রুপে এরা অধিকার করে আছে। এদের বহিষ্ঠ কক্ষপথে 5টি ইলেকট্রন, এই 5টির মধ্যে 3টা তারা যোজনী কাজে ব্যবহার করে, 2টি মুক্ত ইলেকট্রন তারা এই মুক্ত ইলেকট্রন থাকে বলে এরা অনেক সময় ক্ষারীয় প্রকৃতির হয়, এবং মুক্ত ইলেকট্রন থাকার জন্য এরা নাইট্রোজেন ট্রাইভ্যালেন্ট, এমনকি নাইট্রোজেন পেন্টাভ্যালেন্ট হয়, খুব কম হয়, কিন্তু ফসফরাস পেন্টাভ্যালেন্ট হয়। নাইট্রোজেন ট্রাইভ্যালেন্টের অর্থাৎ অ্যামোনিয়া যৌগ এর সবচেয়ে বেশি পাওয়া যায়। এই অ্যামোনিয়ারই একটা ডেরিভেটিভ এটা, অর্থাৎ 3 ডিগ্রি এমিন এখানে আছে, 3 ডিগ্রি এখানে এমিন আছে, অর্থাৎ
অ্যামোনিয়ার যখন একটি হাইড্রোজেনকে সরাই দিয়ে একটা আর আসবে 1 ডিগ্রি, দুটো আর আসলে 2 ডিগ্রি, তার যদি নাইট্রোজেনের কাছে কোনো যদি হাইড্রোজেন না থাকে তাহলে সেটা হবে 3 ডিগ্রি। অবশ্যই এই অ্যাজো যৌগের মধ্যে নাইট্রোজেন 3 ডিগ্রি নাইট্রোজেন অবস্থান করতেছে। এই জন্য আমরা নামের জন্য NN কথাটা উচ্চারণ করি। NN কথাটা তখনই উচ্চারণ করা হবে যখন ওটা 3 ডিগ্রি হবে, আবার 2 ডিগ্রি হলে তার শুধু উচ্চারণ হবে একটা N হবে। এটা তোমরা ওই অর্গানিক কম্পাউন্ডের নমেনক্লেচারের এমিন যৌগ ওখানে দেখলে বুঝতে পারবে। তাছাড়া এই সম্পর্কে আমার ভিডিও আছে, তোমরা এমিন মূলকের নমেনক্লেচার নামকরণ এগুলো সার্চ দিলে সেগুলো পেয়ে যাবে। তোমাদের সকলকে ধন্যবাদ।